Hello everyone, welcome to today's discussion, and today's topic of discussion is electromagnetism. So before going deep into the topic, শুরুতে আমাদের ইন্ট্রোডাকশন জানা খুব দরকার। সো ম্যাগনেটিজম অনেক দিন ধরেই হিউম্যান বিং যারা আমরা রয়েছি তারা অনেক দিন ধরেই ম্যাগনেটিজম আমরা জানি। এই ম্যাগনেটিক এফেক্ট ইট ইজ নোন টু আস ফ্রম ভেরি এনশিয়েন্ট টাইম। সো লোকে অনেক দিন ধরেই ন্যাচারাল ম্যাগনেটিজমের ব্যাপারে জানে যে দেয়ার ইজ সামথিং দ্যাট অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টস সাম আদার মেটেরিয়ালস লাইক আয়রন, কোবাল্ট, নিকেল। সো এগুলো ছিল ন্যাচারাল ম্যাগনেট, বাট ফার্স্ট ইলেকট্রোম্যাগনেটিজম, দ্যাট মিন্স কারেন্টের সাথে যে ম্যাগনেটিজমের এফেক্ট সেটা প্রথম অবজার্ভ করেন আর ডিসকভার করেন হচ্ছেন হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড ইন দ্য ইয়ার অফ 1820। বাট এখানে একটা মিথ আছে যে before him there is there was a philosopher named জিয়ান রামাগ্নোসি, যিনি প্রথম 1802-তে মেবি ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটির মধ্যে একটা রিলেশন দেখেছিলেন। দেয়ার ইজ তো ওনার অবজারভেশন মেবি এরকম কিছু একটা ছিল যে ম্যাগনেটিক নিডল আর ম্যাগনেটিক কম্পাস যেটা হয়, দ্যাট ইজ দ্য কম্পাস, এটা ডিফ্লেক্টেড হয় ডিউ টু দ্য কারেন্ট ফ্লো। তো বাট সেই সময় মেবি ওনার কাছে এই ফেনোমেনাটা কমপ্লিটলি তিনি বুঝতে পারেননি বা তিনি এক্সপ্লেন করতে পারেননি। দ্যাট ওয়াজ দ্য মিথ। আমি জানি না এটা কতটা সত্যতা আছে, বাট অ্যাকচুয়ালি ওরস্টেড ওয়াজ দ্য first person. He actually came with the theory and complete explanation about the electromagnetism. সো অ্যাকচুয়ালি আমরা ওরস্টেডের যে এক্সপেরিমেন্টটা সেটা দেখে নিই। উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা এরকম ছিল যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কাছে উনি একটা ম্যাগনেটিক নিডল এনেছিলেন, দ্যাট ইজ দ্য কম্পাস। তো দেখা গেল যে এই কম্পাসটা ম্যাগনেটিক যেই কারেন্টটা ফ্লো হচ্ছে ওয়্যারের মধ্যে দিয়ে, তখন এই কম্পাসটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফ্লেকশন শো করছে। এবার ডিফ্লেকশন শো করার রিজন কি? অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো ম্যাগনেটিক নিডল বা কম্পাস সবসময় কিন্তু নর্থ সাউথ ডাইরেকশনে ওরিয়েন্টেড থাকে, বাট ডিফ্লেকশন শো করার তার মানে রিজন হচ্ছে মেবি দেয়ার ইজ সাম কাইন্ড অফ ম্যাগনেটিজম প্রেজেন্ট। তো ম্যাগনেটিজমটা এলো কোথা থেকে? নিশ্চয়ই এই ম্যাগনেটিজমটা নিশ্চয়ই এসেছে আশেপাশে, শুধুমাত্র একটাই আছে, কারেন্ট ক্যারিং ওয়্যার। সো মেবি কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে এসেছে। এটা উনি কনফার্ম কী করে করলেন? উনি জাস্ট এই ওয়্যারের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে উনি জাস্ট সুইচ অফ করে দিলেন। সো কারেন্ট ফ্লো যেই বন্ধ হয়ে গেল, এটা কিন্তু ডিফ্লেকশন শো করা বন্ধ করে দিল। সো এখান থেকে প্রুফ হয়ে গেল, উনি প্রুফ করলেন যে অ্যাকচুয়ালি যখন কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তো তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, আর যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ম্যাগনেটিক নিডল বা কম্পাসকে ডিফ্লেক্ট করার মতো তার ক্ষমতা আছে। সো দ্যাট ওয়াজ দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিজম। এবার কথা হচ্ছে এছাড়াও আরও কিছু অবজারভেশন তার ছিল, যেমন হচ্ছে যে উনি কারেন্ট ইন দ্য ওয়্যার বাড়িয়েছিলেন। দেখলেন যে যত কারেন্ট ইনক্রিজ করা হচ্ছে দ্য ডিফ্লেকশন ইন দ্য ম্যাগনেটিক নিডল কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে ম্যাগনেটিক নিডলটা আরও দূরে সরে যাচ্ছে। তো যখন কারেন্ট কমছে ঠিক ভাইস ভার্সা হচ্ছে। এছাড়াও আরও একটা জিনিস দেখেছিলেন উনি, সেটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন যদি রিভার্স করে দেওয়া হয় তাহলে কিন্তু ম্যাগনেটিক নিডলটা বা কম্পাসটা কিন্তু ডিফ্লেকশনটাও রিভার্স হয়ে যাচ্ছিলো। মানে হচ্ছে কম্পাসটা যদি প্রিভিয়াসলি এইভাবে ডিফ্লেক্টেড থাকে, যেই কারেন্টের ডিরেকশন ডাউনওয়ার্ড হয়ে যাবে কম্পাসটা কিন্তু এইভাবে ডিফ্লেক্টেড হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ দ্য অবজারভেশন মেড বাই দ্য ওরস্টেড। ওকে। সো এখান থেকে আরও বেশ কিছু জিনিস উনি অবজার্ভ করেছিলেন, যেমন এই যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা তার চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, দ্যাট ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট কাইন্ড অফ ফেনোমেনা ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিজম। কারণ কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিজম। সো কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমরা যদি কিছু আয়রন ফিলিংস যদি এর ওপরে ছড়িয়ে দিই, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার ওপরে যদি কিছু আয়রন ফিলিংস ছড়াই, তাহলে দেখব কোনো আয়রন পার্টিকেল কিন্তু এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ওপরে কিন্তু আটকাচ্ছে না। দ্যাট মিন্স এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কিন্তু ইটসেলফ ম্যাগনেটে কনভার্ট হয়নি যে আয়রন পার্টিকেল ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করবে, বাট এর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ইলেকট্রোম্যাগনেটিজম। ওকে। সো যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখেছিলাম বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড একটা জেনারেট হয় কোনো একটা চার্জ পার্টিকেলের জন্য
সেরকমই এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। সো হোয়াই ইট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড, কারণ অ্যাকর্ডিং টু ইলেকট্রিক ফিল্ড যে চার্জ পার্টিকেলের চারিদিকে একটা রিজিয়ন থাকবে যার মধ্যে একটা সেকেন্ড চার্জকে নিয়ে আসলে সেকেন্ড চার্জটা কিন্তু ওই ফার্স্ট চার্জের ইনফ্লুয়েন্স ফিল করবে। দ্যাট ওয়াজ দ্য ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডও তাই, একটা ওয়্যারের চারিদিকে একটা রিজিয়ন থাকবে যার মধ্যে যদি আমি সেকেন্ড কোনো ম্যাগনেট বা কম্পাস বা ম্যাগনেটিক নিডল কাউকে যদি নিয়ে আসি, দেন ইট উইল ফিল দ্য effect due to this current carrying wire, মানে ম্যাগনেটিক ফিল্ড দ্যাট রিজিয়ন ইজ কল্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ডের অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড লাইন্স ছিল। তো সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে। তো সেগুলো কীরকমভাবে ডিফাইন করা হলো বা কীরকমভাবে কী করা গেল সেটা আমরা এখান থেকে দেখব। তো একটা অবজারভেশন হয়েছিল, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে একটা বোর্ডের ওপরে, দ্যাট ওয়াজ আ কার্ডবোর্ড, যার ওপরে কিছু আয়রন ফিলিংস কিন্তু ছড়ানো ছিল, আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার কিন্তু এর মধ্যে দিয়ে পাস করেছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা গেছিলো এই ওয়্যারের মধ্যে দিয়ে যেই কারেন্ট ফ্লো স্টার্ট হলো, এই আয়রন ফিলিংসগুলো কিন্তু একটা পার্টিকুলার একটা ওরিয়েন্টেশনে এরা কিন্তু ওরিয়েন্টেড হয়ে গেল। আর দেখা গেল সেই ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম সার্কুলার কিছু লুপ, যে লুপগুলো সবাই কনসেন্ট্রিক সার্কেল, আর যারা এই কারেন্ট ক্যারিং ওয়্যারটার চারিদিকে কিন্তু ছিল। তো কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে সেন্টার করে তার চারিদিকে কিছু সার্কুলার পাথে কিন্তু এই আয়রন ফিলিংসগুলো ওরিয়েন্টেড হয়ে গেছিলো। তো এখান থেকেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট এসেছিলো। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন, আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স সবারই একটা ডাইরেকশন আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট থেকেই আমরা বলতে পারি। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ওরিয়েন্টেশন কী করে বোঝা যাবে? তো ম্যাক্সওয়েল ফার্স্ট রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করেছিল ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলোর ডাইরেকশন শো করার জন্য। রুলটা হচ্ছে এরকম, যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমি যদি ডান হাত দিয়ে রাইট হ্যান্ড দিয়ে ধরে নিই অ্যান্ড থাম্ব, অ্যাকচুয়ালি রাইট হ্যান্ডের যে থাম্ব রয়েছে সেটা যদি ডিরেকশন অফ কারেন্ট শো করে, তো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে দিস ইজ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার যেটাকে আমি ডান হাত দিয়ে ধরেছি, আর দিস ইজ দ্য থাম্ব যেটা আমাদের ডিরেকশন অফ কারেন্ট শো করছে। তো রেস্ট অফ দ্য ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড উইল শো দ্য ডিরেকশন অফ দ্য লাইন অফ ফোর্সেস। তো মানে হচ্ছে এই যে বাকি আঙুলগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি ডিরেকশন অফ লাইন অফ ফোর্স শো করবে। তো আমি যদি বলি যে এই হচ্ছে আমাদের একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আর এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই পেনের ফ্রম বটম টু দ্য টপ, মানে আমার যেখানে পেনের এই যে মুখটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেকশন অফ কারেন্ট। তাহলে আমি রাইট হ্যান্ড দিয়ে এই পেনটাকে ধরবো অ্যান্ড দ্য থাম্ব উইল শো দ্য ডিরেকশন অফ কারেন্ট। তাহলে রেস্ট অফ দ্য ফিঙ্গার দেখা যাচ্ছে যে এইভাবে রোটেট করছে। সো দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ আমাদের লাইন অফ ফোর্সেস। সো এই হচ্ছে আমাদের লাইন অফ ফোর্সের ডিরেকশন হবে। যদি ওপর দিয়ে দেখাই আমাদের, তাহলে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে প্লেন অফ পেপার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে ফ্লো হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমরা যারা দেখছো দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্য ভিউয়ার্স। অ্যান্ড দেখো ভালো করে, রাইট হ্যান্ড থাম্ব দিয়ে আমি অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড দিয়ে পুরো ওয়্যারটাকে অ্যাকচুয়ালি ধরেছি, আর রাইট হ্যান্ড থাম্ব দিয়ে আমি অ্যাকচুয়ালি ডিরেকশন অফ কারেন্ট শো করছি। সো রেস্ট অফ দ্য ফিঙ্গার দেখো আমার কীভাবে রোটেট করছে বা কীভাবে এই ওয়্যারটাকে ঘিরে রেখেছে এইভাবে। তো দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য লাইন অফ ফোর্সেস, অ্যান্ড এটা আমরা দেখেই বুঝতে পারছি দ্যাট ইজ ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ঠিক আছে, সো এই হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমাদের লাইন অফ ফোর্সগুলো কিন্তু ওরিয়েন্টেড থাকবে বা ডিরেক্টেড হবে। এবার কথা হচ্ছে লাইন অফ ফোর্স কি একটা হবে, দুটো হবে? অ্যাকচুয়ালি না, লাইন অফ ফোর্স ইনফাইনাইট নাম্বার অফ হতে পারে। আর সমস্ত লাইন অফ ফোর্সগুলোই তাহলে কি হবে, অ্যারাউন্ড দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। অবশ্যই বোঝা গেল, কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে থাকবে, আর এগুলোর রেডিয়াস কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে পারে, মানে যেমন আমি দেখেছিলাম সবাই কনসেন্ট্রিক সার্কেল হবে, আর আস্তে আস্তে তাদের রেডিয়াস কী হবে, বাড়তে থাকবে। আর এদের ডিরেকশন যেমন আমি এখানে দেখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। সো দ্যাট ইজ দ্য রাইট হ্যান্ড থাম্ব রুল। অ্যান্ড এগেন এই একই জিনিস আমরা কিন্তু
বাই ইউজিং রাইট হ্যান্ড স্ক্রু রুল কিন্তু বার করতে পারি। সেক্ষেত্রে একই ব্যাপার যে আমি যদি একটা রাইট হ্যান্ড স্ক্রু নিই, রাইট হ্যান্ড স্ক্রু মিন্স যেটাকে আমরা ক্লকওয়াইজ রোটেট করলে, মানে স্ক্রুটাকে যদি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে দ্যাট পেনিট্রেটস ইনসাইড দ্য অবজেক্টের ভেতরে ঢুকে যায়। আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে যেটা যে কোনো অবজেক্ট থেকে বাইরে বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড রাইট হ্যান্ড স্ক্রু রুল। তো রাইট হ্যান্ড স্ক্রুকে যদি আমি এমনভাবে রোটেট করি such that that screw moves in the direction of the current flow, then the rotation যে দিকে আমি রোটেট করেছি সেই ডাইরেকশন, দ্যাট উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য লাইন অফ ফোর্সেস, ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস। মানে পাতি গল্প যে আমাদের এখানে কারেন্টটা ওপরের দিকে ফ্লো হচ্ছে, সো আমাকে যদি একটা স্ক্রুকে রোটেট করে এমনভাবে রোটেট করাতে হবে যাতে এই স্ক্রুটা ওপরের দিকে মুভ করে। সো আই শুড রোটেট দি স্ক্রু ইন ক্লকওয়াইজ ডিরেকশন সো দ্যাট ইট গো ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। ওকে, সো তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের কিন্তু সো দেখো, এটা যদি আমাকে একইভাবে যদি বলি, আমাকে যদি এই দিকে রাইট হ্যান্ড স্ক্রুটাকে যদি আমাকে এই দিকে মুভ করাতে হয়, দেন আই হ্যাভ টু রোটেট দিস স্ক্রু ইন দিস ডাইরেকশন। এইভাবে আমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাতে হয়, দেন ইট উইল গো ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। তো দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পারা যাচ্ছে যে লাইন অফ ফোর্সগুলোর ডাইরেকশন কিন্তু এইরকম হবে। এগেন বাই ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল, দেখো ভালো করে, আমি এখানে এই ওয়্যারটাকে যদি এইভাবে চেপে ধরি আর আমি যদি থাম্ব দিয়ে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো করি, তাহলে direction of line of forces will be in that direction, and that is again okay. So that is done with we are done with the line of forces. Now let's start the Biot-Savart's law. Okay, so let's start with Biot-Savart law. সো বায়োট অ্যান্ড সাভার্ট এই দুজন অ্যাকচুয়ালি ওরস্টেটের যা এক্সপেরিমেন্ট ছিল সমস্ত কিছু থেকে আমরা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বুঝতে পারি। এছাড়াও আরও যে সমস্ত ব্যাপার, যেমন ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড যদি আমার জানতে হয় তাহলে কিন্তু আমাদের বায়ো-সাভার্ট ল ইউজ করতে হয়, বায়ো-সাভার্ট ল এর হেল্প নিতে হয়। What is the Biot-Savart law? Biot-Savart law actually is all about the amount of magnetic field intensity, that is sometimes called magnetic field induction vector, like electric field intensity. তো সেটা অ্যাট এনি পয়েন্ট ডিউ টু আ কারেন্ট ক্যারিং ওয়ার, সেটা কিন্তু পাওয়া যায় বায়ো-সাভার্ট ল থেকে। বায়োট অ্যান্ড সাভার্ট দুজন সায়েন্টিস্ট লটা বানিয়েছিল। সো আমরা এখানে কনসিডার করলাম একটা কারেন্ট ক্যারিং ওয়ার যার মধ্যে দিয়ে আমাদের আই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই ওয়্যারটার জন্য আমরা একটা ছোট্ট একটা এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করেছি। তাহলে আমরা জানি যে ডিএলের যে ডাইরেকশন হবে সেটা হবে ট্যানজেন্ট, অ্যালং দ্য ট্যানজেন্ট। তো এখান থেকে ট্যানজেন্ট ড্র করলে দ্যাট উইল বি দ্য ডিএল। নাও এবার এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমরা যখন বায়ো-সাভার্ট ল বা যে কোনো জায়গায় আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজমের যখন কথা বলি তখন কিন্তু মেনলি ডিএল দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি প্যারামিটার, রাদার আই ইন্টু ডিএল এটাকে কারেন্ট এলিমেন্ট বলে। মানে আমি কারেন্ট ইন দ্য কয়েল, কারেন্ট ইন দ্য ওয়ার অ্যান্ড লেন্থ অফ দ্য ওয়ার, এই দুটো মাল্টিপ্লাই করে আই ইন্টু ডিএল যে টার্মটা আসে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ট্রিট করা হয়, অ্যান্ড দ্যাট ইজ কল্ড কারেন্ট এলিমেন্ট। তো এইখানে আমি যেটা লিখেছি, তো আমরা এখন এই ডিএল ওয়ারের এই ডিএল পোর্শনের জন্য পি পয়েন্টে, যেটা এই ডিএল থেকে আর ডিস্টেন্স দূরে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা বার করব বাই ইউজিং বায়ো-সাভার্ট ল। অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পি ডিউ টু দ্য কারেন্ট এলিমেন্ট আইডিএল, আমি যেমন বললাম আইডিএল ইজ দ্য প্যারামিটার। তো সেটা কি হবে, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু আইডিএল। তো একটা খুব সিম্পল ব্যাপার, দ্যাট ওয়াজ অবজার্ভ বাই দ্য ওরস্টেড, যত বেশি কারেন্ট ফ্লো হয় তত বেশি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি হবে, ম্যাগনেটিক ফিল্ড বিকাম মোর স্ট্রঙ্গার। সো দ্যাটস ওয়াই ডিবি প্রপোর্শনাল টু আইডিএল। Again dB proportional, inversely proportional to the square of the distance from distance of the point from the wire. এবার কথা হচ্ছে এটাও খুব সিম্পল ব্যাপার যে পি পয়েন্টটা যদি দূরে অনেক দূরে হয় তো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু যেটা হবে সেটা অনেক কম হবে। সো দ্যাটস ওয়াই it's also satisfies our observation. Again it is proportional to sin of theta, where theta is the angle between direction of dl and the direction of r vector. r vector তো বোঝাই যাচ্ছে, r হচ্ছে distance from dl and p, এই r vector আর dl vector এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সাইন অফ থিটার সাথে কিন্তু প্রপোর্শনাল।
তাহলে আমাদের যেই রিলেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে ডিবি প্রপোর্শনাল টু হবে আমাদের আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। সো লিটল বিট অফ ক্যালকুলেশন কিছু দরকার নেই। সো প্রপোর্শনালিটি সাইন যদি আমরা তুলি তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ আওয়ার মিউ নট বাই 4 পাই। ওকে, দিস ইজ দ্য কনস্ট্যান্ট মিউ নট বাই 4 পাই। এবার এই যে মিউ নট, এই মিউ নটটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ দ্য ভ্যাকিউম। আচ্ছা এখানে সরি, দিস ইজ ভ্যাকিউম। So permeability of the vacuum, so for any other medium like electrostatic electricity, ওখানে যেটা আমাদের এপসাইলন নট ইউজ করতাম আমরা পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, সেখানে এটা আমাদের পারমিয়াবিলিটি অফ দ্য ভ্যাকিউম। আর ফর এনি আদার মিডিয়াম আমাদের কনস্ট্যান্টটা হয়ে যাবে মিউ বাই 4 পাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো তখন মিউটা হয়ে যাবে পারমিয়াবিলিটি অফ দ্যাট মিডিয়াম। সো পারমিয়াবিলিটি অফ অ্যাকচুয়ালি ভ্যাকিউম যেটা, তার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে ইউনিট। নাও পারমিয়াবিলিটি অ্যাকচুয়ালি যেমন পারমিটিভিটি যেটা ছিল সেটা হচ্ছিল মেটেরিয়ালের অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল প্রপার্টি অ্যাকচুয়ালি শো করে। সিমিলারলি পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম থেকে আমরা ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল কিন্তু বুঝতে পারি। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যদি আমরা ভেক্টর ফর্ম অফ দ্য বায়োসাভার্ট ল দেখি তাহলে বোঝা যাচ্ছে দ্যাট ইজ আইডিয়াল সাইন থিটা। তো এখানে আমরা কোনো রকম ক্রস প্রোডাক্ট একটা ফিল করতে পারছি, যে আমরা জানি এ ক্রস বি হয় এ বি সাইন থিটা, মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। তো বোঝাই যাচ্ছে তো সাইন থিটা আছে মানে এখানে কিছু একটা ক্রস প্রোডাক্ট থাকবে। তো ডিবি ইকুয়ালস টু হয় আমাদের ডিবি ভেক্টর হবে মিউ নট বাই 4 পাই, লেফট সাইডে আমরা ভেক্টর দিয়েছি যখন, রাইট সাইডেও ভেক্টর হবে। সো আইডিএল ক্রস আর ক্যাপ। ওকে, আর ক্যাপটা কি? আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং আর ভেক্টর। নাও তো এটাকে যদি আমি আবার ব্যাক করি আগের জায়গায়, যদি আমি ডিবির মড নিই তাহলে মিউ নট বাই 4 পাই আইডিয়াল আর ক্যাপ, দিস ইজ এ ভেক্টর, মনে মনে এটা বি ভেক্টর ধরে নাও, মড অফ এ মড অফ বি সাইন থিটা আসবে, কারণ এন ক্যাপ আসা উচিত, এন ক্যাপের মডিউলাস 1 হয়। সো মড অফ এ মড অফ বি সাইন থিটা আসবে। তো মড অফ এ হচ্ছে আইডিয়াল, মড অফ বি আর ক্যাপ, মড অফ বি আর ক্যাপের মড হচ্ছে 1, তাহলে আইডিয়াল ইন্টু 1 ইন্টু সাইন থিটা, তো দ্যাট উইল বি আইডিয়াল সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেল? সো ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আমি কী করলাম, ওপরে একটা আর আর নিচে একটা আর মাল্টিপ্লাই করে দিলাম, আর ইন্টু আর ক্যাপ হবে আর ভেক্টর, আর নিচে আরটা মাল্টিপ্লাই হয়ে গেলে এটা হবে আর কিউব। সো দ্যাট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ দ্য বায়োসাভার্ট ল। সো তো ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড যেটা এসআই ইউনিট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ ওয়েবার ডাব্লিউবি পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা টেসলা বলি, ইন দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল টি। এছাড়াও সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্স গস, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই জিএ। সো রিলেশন বিটুইন টেসলা অ্যান্ড গস হচ্ছে 1 টেসলা ইকুয়ালস টু 10⁴ গস। সো এটা প্রুফ করা যায়, বাট ফর দ্য টাইমিং আমাদের দরকার নেই। So that was all about the introduction on the electromagnetism. Thank you.